রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। করোনাকালে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এক বছরে প্রায় 600 কোটি টাকা রাজস্ব হারিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সেই ধাক্কা সামলে ফের চিরচেনা রূপে ফিরছে বিমানবন্দরটি। বর্তমানে প্রতিদিন এই বিমানবন্দরে প্রায় অর্ধশত আন্তর্জাতিক ফ্লাইট এবং 100টি অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করছে। যদিও স্বাস্থ্যবিধি মানায় অনীহা স্পষ্ট। করোনায় এভিয়েশন খাত নিয়ে লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে থাকছে ঢাকা এয়ারপোর্টের চিত্র। এয়ারপোর্টে যেন তিল ধারণের জায়গা নেই। ঢাকা থেকে সৌদি, কাতার, দুবাই সহ বিভিন্ন গন্তব্যে ফিরছেন এইসব যাত্রীরা। বেশিরভাগই অভিবাসী কর্মী। ফ্লাইট চালু হওয়ায় খুশি, তবে স্বাস্থ্যবিধি মানতে যত অনীহা তাদের। করোনা ভাইরাসের জন্য সমস্ত দূরত্ব রাখার জন্য করছে, এটা তো কিছুই তো হচ্ছে না। বলে মানুষের চলতেছে না। আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে কতটুকু নিরাপত্তা আছে, কতটুকু কি আছে, তো সবাই জানে। এত করোনার ভিতরে যে সংখ্যা ছিল, তার ভিতরে যে ফ্লাইট চালু হয়েছে, এর জন্য আমরা খুশি। ঢাকা এয়ারপোর্টের এবারের এই দৃশ্য 4 মাস আগের, যখন এয়ারপোর্ট জুড়ে ছিল শুনশান নীরবতা। করোনার ছোবলে 3 মাস ফ্লাইট বন্ধ থাকায় অন্তত 600 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 2019 সালের এপ্রিল থেকে ডিসেম্বর এক বছরে অ্যারোনটিক্যাল, নন অ্যারোনটিক্যাল চার্জ বাবদ বিমানবন্দরের আয় হয়েছিল 1105 কোটি টাকা। আর 2020 সালের একই সময়ে আয় হয়েছে তার অর্ধেকেরও কম, 500 কোটি টাকা। তবে করোনার দ্বিতীয় ধাক্কা নিয়ে যতটা শঙ্কা ছিল, বাস্তবে তা ঘটেনি। সেকেন্ড ওয়েভের প্রভাব তেমন খুব একটা পড়েনি। রাদার আমাদের ফ্লাইটের যে ডিমান্ড বিভিন্ন এয়ারলাইন্সের, সৌদি এয়ারলাইন্স, কাতার এবং এমিরেটস এবং অন্যান্য এয়ারলাইন্সের, সমস্ত এয়ারলাইন্সের ফ্লাইটের ডিমান্ড অনেক বেশি, বাট তাদের চাহিদা মতো আমরা দিতে পারছি না, কারণ ডিউ টু আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনটেন করে আপনারা জানেন যে সামাজিক দূরত্ব একটা বিষয় আছে। সুতরাং আমরা চাইলে আগের অবস্থা ফিরে আসতে পারবো না যতদিন আমাদের সঙ্গে কোভিড থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা এয়ারপোর্টে বর্তমানে প্রতিদিন আন্তর্জাতিক রুটে প্রায় 50টি বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করছে। স্বাভাবিক সময়ে এই সংখ্যা থাকে 100টির মতো। আর অভ্যন্তরীণ রুটে করোনার ধাক্কা সামলে স্বাভাবিক সময়ের মতোই পুরা দমে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। করোনার ধাক্কায় বিশ্বব্যাপী আন্তর্জাতিক ফ্লাইটগুলো তছনছ হলেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় বাংলাদেশের এভিয়েশন খাত। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ফ্লাইট বন্ধ করে নয়, বরং বাড়তি সতর্কতা অবলম্বনের মাধ্যমে বাংলাদেশের আকাশ উন্মুক্ত রাখতে চায় সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 5 জনের 3 জনই কিশোর। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অনলাইনে পণ্য বিক্রির নামে নতুন ফাঁদ পেতেছিল তারা। গেল 6 মাসে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। শেষ পর্যন্ত আবার অবসান ঘটল এ বাণিজ্যের। 5 সদস্যকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। নাইমাল জিকোর প্রতিবেদন। খুব শান্তশিষ্ট দেখতে মনে হলেও এই কিশোর ও তরুণদের চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেছিল প্রতারণার নতুন ফাঁদ। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশ থেকে অল্প দামে পণ্য এনে দেওয়ার নামে মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম হিসেবে নিত মোটা অঙ্কের টাকা। আর টাকা পেলেই সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিত চক্রটি। তাদের প্রতারণার শিকার হয়েছেন অনলাইন শপের এই উদ্যোক্তা। জানান, অনলাইন শপের জন্য মেয়েদের 60টি ব্যাগ অর্ডার করেন তিনি, যার মধ্যে 30,000 টাকা অগ্রিমও দেন। টাকা দেওয়ার কিছুদিন পরেই বোঝেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। যখন বললি যে বাকি টাকাটা আমি ক্যাশ অন দিব, প্রোডাক্ট পাওয়ার পর আমি আর অ্যাডভান্স করব না, তখন সেই মুহূর্তে সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। পুলিশ বলছে 6 মাসে বহু মানুষের সাথে প্রতারণা করেছে চক্রটি। মূলত প্রথমে অ্যাডভান্স চাওয়া হয়, তাতে রাজি না হলে কৌশলে ডেলিভারি চার্জ নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়াই ছিল চক্রটির কাজ। তারা প্রায় শতাধিক লোকের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়েছে। মানে এই প্রতারণাটা এইভাবে করতো যে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দেন, বাকি পণ্য পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি করবেন। সেক্ষেত্রে ডেলিভারি পেমেন্টটা ছিল হচ্ছে 150 টাকা থেকে শুরু করে 1,500 টাকা পর্যন্ত। শুধু রাজপথেই নয়, সাইবার ভিত্তিক অধিকাংশ অপরাধ কিশোররাই ঘটাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তারা যে শুধু B2B প্ল্যাটফর্ম। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর দারুস সালামে নিজের বাসায় হাত পা বাঁধা অবস্থায় আক্তার হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা জানান, নিহত আক্তার হোসেন 1 বছর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। এই ঘরে গত 6 মাস হলো বাস করতেন আক্তার হোসেন। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর মেয়েকে বিয়ে দিয়ে এখানেই জীবন কাটাতেন তিনি। চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বুধবার দুপুর 2টার দিকে হাত পা বাঁধা অবস্থায় সে ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা বলছেন, খুব সাদাসিধে জীবন কাটাতেন আক্তার। করোনার কারণে চাকরি যাওয়ায় বেশিরভাগ সময় বাসাতেই থাকতেন। মঙ্গলবার রাতে জানালার গ্রিল কেটে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছে বলে ধারণা তাদের। একটা নিরীহ মানুষের সাথে সন্দেহভাজন এটা বলতে পারি না, কারণ ওনার কারোর সাথে কোনো প্রকার হিচিং নাই। গরমের লোকজনটাকে বলে দেয় এই অবস্থা হয়েছে, কারণ চাদর উল্টায় দেখে ওনারা হাত পা বাইধে রেখে মেরে ফেলেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আসামিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় তারা। মামলা তদন্তের সাথে আমরা তার ফেজুরাদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ময়নাতদন্তের জন্য সেন্ড করি এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্য অবহিত করা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত অব্যাহত আছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে জানাতে পারবো। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নির্বাচনী জয় বৈষম্যের শিকার অথবা স্রেফ যান বাঁচাতে অধিকাংশ মানুষ এখন নিজেকে সরকারি দলের বলে পরিচয় দেয়। এ মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। বলছেন, রাজনৈতিক শূন্যতায় দিন দিন সংকুচিত হয়ে আসছে দেশের রাজনীতি, তৈরি হচ্ছে ষড়যন্ত্রের ক্ষেত্র। 91-এর পর থেকেই দেশের সাংবিধানিক একনায়কতন্ত্র চলছে বলেও মনে করেন জিএম কাদের। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারটির বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি যখন খুব অসুস্থ হয়ে পড়েন তখন 2019 সালের 5ই মে তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করেন। তোকে দায়িত্ব দিলাম, আজকে থেকে সবকিছু তোকে করতে হবে। যদিও এর অনেক আগেই 1996 সালেই জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। জিএম কাদের নামেই পরিচিত। 2019 সালের 14 জুলাই মৃত্যুবরণ করেন জেনারেল এরশাদ। ভাইয়ের মৃত্যুর পর জাতীয় পার্টির পূর্ণ চেয়ারম্যান নিযুক্ত হন তিনি। জিএম কাদের মনে করেন, দেশে এখন রাজনৈতিক শূন্যতা চলছে। রাজনৈতিক দলগুলি ঝরে পড়ছে। ইতিহাস বলে নিয়মতান্ত্রিক পদ্ধতি ফেল করে তখন অগণতান্ত্রিক বা অনিয়মতান্ত্রিক পদ্ধতি এখানে হস্তক্ষেপ করে। তখন দেখা যায় চরমপন্থী দলগুলি এখানে এসে তারা একটা আন্ডারগ্রাউন্ডই হোক আর ওভারগ্রাউন্ডই হোক, তারা রাজনীতি শুরু করে এবং জনগণ তাদেরকে সমর্থন দেয়। তিনি বলছেন, এরশাদের পদত্যাগের পর থেকেই দেশের শাসনতন্ত্র অনেকটা এক ব্যক্তি কেন্দ্রিক। এই নির্বাচনটি যদি সুষ্ঠুভাবে হতো তাহলে জনগণ অন্ততপক্ষে 5 বছর ডিক্টেটোরিয়াল ভাবেও যে চালাবে তাকেও নির্বাচন করতে পারতো, যে প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটাই সংসদে পাশ হবে এবং প্রধানমন্ত্রী যেটা বলবেন না সেটা পাশ হবে না। এই একনায়কতন্ত্র আমরা 91 পর থেকে স্ট্যাবলিশ করে গেছি, যার ফলশ্রুতিতে এখন যেটা দেখা যাচ্ছে রাজনৈতিক শূন্যতা। সরকার এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি বিদ্রোহী প্রার্থী তারাই সবখানে যে জয়লাভ করছে। দলীয়করণের মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করেছে, মানুষে বৈষম্য, দলের লোক হলে একরকম ট্রিটমেন্ট, দলের লোক না হলে আরেকটা ট্রিটমেন্ট, এবং অফিসিয়ালি করছে এটা। সেই জন্য সবাইকে বলতে হয় আমরা সরকারি দল, বলতে বাধ্য হয়, মানুষের বাঁচার জন্য বাধ্য হয়। তার অভিযোগ, যতই জোট হোক না কেন জাতীয় পার্টিকে বিএনপি, আওয়ামী লীগ কেউই ছেড়ে দেয়নি। নেতা কর্মীদেরকে জেলে দেওয়া হয়েছে, তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। এখন অনেক সময় বিএনপির এইসব কথা বলে, তবে বিএনপির আমলে জাতীয় পার্টি মোটামুটি এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে। আওয়ামী লীগ আমাদের দল ভাগ করেছে কয়েকবার, বিভিন্নভাবে অনেক কিছুর ভিতরেই দলকে যাতে দুর্বল হয় তার ব্যবস্থা করেছে। তবে ঠিক এই মুহূর্তে নির্বাচন পদ্ধতির উপর মানুষের আস্থা ফেরানোতেই সংকট দূর হবে, এমনটাই বিশ্বাস জিএম কাদেরের। আমরা মোকাবেলা করার চেষ্টা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সামনে কঠোর বার্তা দেওয়ার পরও আওয়ামী লীগের মাঠ পর্যায়ে ঠেকানো যাচ্ছে না বিদ্রোহ। রাজশাহী বিভাগের 5 জেলায় 7 পৌর মেয়র নির্বাচিত হয়েছেন দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ভোট করে। তৃণমূল নেতাদের অভিযোগ, জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে এমপিদের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে এমন দশা। এসে বাপির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। যদি কোথাও ঢুকতে না দেয় আপনারা ঢোকার চেষ্টা করবেন, নৌকার ছবি বুকে লাগিয়ে ঢুকবেন। যদি বাধা দেয়
পাবনায় দলীয় প্রার্থীর নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বিদ্রোহীর প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছিলেন দলটির কেন্দ্রীয় এই নেতা। 30 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে হারিয়ে মেয়র হন বিদ্রোহী শরীফুদ্দীন প্রধান। বগুড়ার ধুনটে এজিএম বাদশাহ, রাজশাহীর আরানিতে মোক্তার আলী, গোদাগাড়িতে মনিরুল ইসলাম বাবু, মন্ডুমালায় সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মতিউর রহমান খান ও সিরাজগঞ্জের বেলকুচিতে সাজ্জাদুল হক রেজা নৌকার বিরুদ্ধে ভোট করে মেয়র নির্বাচিত হন। জনপ্রিয়দের বাদ দিয়ে এমপিদের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে এমনটা হয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতারা। অনেক চেষ্টা করেছেন যে তাদেরকে মানিয়ে নৌকার পক্ষে কাজ করানোর জন্য, তবে স্থানীয় পর্যায় থেকে সেটি হয় নাই বিধায় কিন্তু অনেকে নৌকার পক্ষে কাজ করেন নাই। ভুল সিদ্ধান্ত আছে, আমাদের ভিতর অনেকটা মত পার্থক্য আছে, এটা যাচাই বাছাইয়ের একটা প্রশ্ন ছিল। এক কথায় সোজা উত্তর এমপিদের দ্বারাই আওয়ামী লীগ নিয়ন্ত্রিত, অতএব ওরা যাকে চায় তার নামটি চাই। এবং কেন্দ্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এটি মজার কথা, এমপি সাহেবের সমর্থন আছে কিনা এটি তারাও জানতে চায়। তবে বিদ্রোহী ও তাদের ইন্ধনদাতাদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে কেন্দ্র। ভবিষ্যতে তারা দলের পদ পদবি পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা। এই পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে যারা বিদ্রোহী প্রার্থী ছিল তার ভিতরে 3-4 জন মনোনয়ন পেয়েছিল। আমরা কিন্তু তাদেরকে মনোনয়ন বোর্ড তাদেরকে পরবর্তীতে আমাদের নেত্রীর নির্দেশে দলের সাধারণ সম্পাদক চিঠি দিয়ে তাদেরকে মনোনয়ন বাতিল করে দিয়েছে। রাজশাহী বিভাগের 44টি পৌরসভায় নির্বাচন হয়েছে। অধিকাংশ পৌরসভাতেই আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট করেছেন দলটির বিদ্রোহীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আগামী 11 এপ্রিল 323 ইউনিয়ন ও 9 পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে 41 ইউনিয়ন ও 9 পৌরসভায় ভোট হবে ইভিএমে। মার্চের শুরুতে ঘোষণা করা হবে তফসিল। বুধবার বিকেলে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশন সচিব। পৌরসভায়ও একই তারিখে নির্বাচন হওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে 11 এপ্রিল। তো আপনারা জানেন এই যে 323টি যে ইউনিয়ন পরিষদে ইলেকশন হবে, এই 323টি ইলেকশনের মধ্যে আমরা 41টি ইউনিয়নে ইভিএমে ইলেকশন করব এবং 9টি পৌরসভার সবগুলোতেই ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হবে। ভোট কারচুপির প্রতিবাদে 6 বিভাগে নগর সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ সমাবেশ হবে বরিশালে। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলটির মহানগর পর্যায়ের কর্মসূচি। সমাবেশ সফল করতে প্রচার প্রচারণা করছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে গেল 5 ফেব্রুয়ারি 6 মহানগরে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। আমাদের ভোটের অধিকারের কথা বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলতে চাই। 13 ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম সমাবেশের কথা থাকলেও তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার এই কর্মসূচির প্রথম সমাবেশ হতে যাচ্ছে বরিশালে। সফল করতে নিয়মিত বৈঠকে বসছেন স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বেশ সরগরম বরিশাল বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকা। মহানগর বিএনপি সমাবেশের আয়োজক হলেও নেতারা বলছেন জেলা কমিটির প্রতিনিধিরাও অংশ নেবেন এতে। সমাবেশটা মহানগরী সব করবে আর জেলা দিয়ে প্রতিনিধি আকারে আসবে। আমরা মেসেজ চাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, সেই দাবি নিয়েই আমরা মাঠে নামছি। আয়োজক কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান সরোয়ার বলছেন এটি হবে শান্তিপূর্ণ সমাবেশ, এজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। এটা শান্তিপূর্ণ সমাবেশ হবে, সবসময় যেরকম হয়েছে এরকম মিটিং হবে। আমাদের দাবি দেওয়ার কথা, দেশের মানুষের কথা আমরা বলবো, মানুষের অধিকারের কথা আমরা বলবো। বরিশালের সমাবেশে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী সিটিতে পরাজিত বিএনপির মেয়র প্রার্থীরাও উপস্থিত থাকার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল ও সিলেটে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাণ্ডব চালানো হয় পরিবহন শ্রমিকের ব্যানারে। এসব ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের 13 শিক্ষার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন উচ্ছেদ কর্মী আহত হন। এদিকে বরিশালের ঘটনার প্রতিবাদে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে বরিশালের সাথে দক্ষিণাঞ্চলের বেশ কয়েক জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে সারাদিন। রাহাত খান ও সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহাসড়ক বন্ধ, পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের নেমে আসতে হয়েছে রাজপথে। এই প্রতিবাদ বাস শ্রমিকদের বিরুদ্ধে। তাদের মারধরের কারণে আহত হন বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলছেন এর আগেও বাস শ্রমিকদের সঙ্গে মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। এভাবে চললে ক্ষতির শিকার হবে শিক্ষা জীবন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইভাবে যে তাকে মারতে পারে, প্রশাসন কি করে, এগুলো আমাদের দাবি যে প্রশাসন এখানে জবাব দিতে। শিক্ষার্থীদের অভিযোগ, রূপাতলী বাস স্ট্যান্ডের টিকিট নিয়ে বাদ-অনুবাদের জের ধরে রাতে শিক্ষার্থীদের মেসের দরজা ভেঙে ঢুকে বেদম প্রহার করে বাস শ্রমিকরা। এতে আহত 13 শিক্ষার্থীকে ভর্তি করা হয় হাসপাতালে। বাস শ্রমিক মালিক যারা ছিল তারাই আমাদের উপর হামলাটা চালিয়েছে। আমাদের মেসে ছিলাম, হঠাৎ করে নক দিছে, নক দিয়ে বলতেছে বিশ্ববিদ্যালয় কথাবার্তা না মারা শুরু করছে। আমাদের এলো পাতাটা মেরে ফোন টোন মানে ব্যাগটা নিয়ে চলে গেছে। প্রশাসনের আশ্বাসে বুধবার বিকেলে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। সকল আসামিদের যাতে গ্রেপ্তার করা হয় এটার জন্য 48 ঘন্টা তাদের সময় দেওয়া হয়েছে। যদি 48 ঘন্টা সময়ের ভিতরে তারা আসলে ব্যর্থ হয় তাহলে টিচাররা সব আমাদের সাথে আন্দোলনে বসতে চেয়েছেন। তাই এই ভরসায় আসলে আমরা আজকের আন্দোলনটা আপাতত স্থগিত করেছি। ছেলেমেয়েরা যাতে কোনো অসুবিধা না পড়ে সেই জন্য আমি পুলিশ প্রশাসন তো সহযোগিতা করবে, আমি আবার শিক্ষকদেরকে দিয়েছি। এদিকে সিলেট শহরের চৌহাট্টায় মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের সময় সিটি কর্পোরেশনের কর্মীদের উপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন উচ্ছেদ কর্মী আহত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তৎকালীন পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষা বাংলাকে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই উপেক্ষা করতে থাকে শাসক গোষ্ঠী। সে সময়ের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উপেক্ষা বুঝতে পেরে 1948 সাল থেকেই অনড় ছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। ছিলেন সর্বদলীয় ভাষা পরিষদের সব আন্দোলন সংগ্রামে সামনের সারিতে। 1952 সালে কারাগারে থেকে বাইরের আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন এই মহান নেতা। পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলনের বঙ্গবন্ধুর অসামান্য অবদান তুলে ধরা জরুরি, এমন মত বিশিষ্টজনদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোচ্চার ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ে। যৌবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো তিনি কাটিয়েছেন অন্ধকার কারাগারে। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন ভাষা আন্দোলনেও। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সর্বদলীয় ভাষা পরিষদ গঠিত হলে তাতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। ভাষা আন্দোলনের যে দুটি পর্যায়, যে 1948 এবং 1952, সেখানে 1948 সালে অবশ্যই বঙ্গবন্ধুর যে ভূমিকা নানাভাবে সেখানে আমরা তার পরিচয় পাই। আর 1949 সালের ডিসেম্বর থেকে তিনি কারাগারে। বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের সেসব ইতিহাস আড়ালে ছিল দীর্ঘ সময়। 1948 সাল থেকে 52তে এসে কিভাবে পূর্ণতা পেল এই আন্দোলন, তার পেছনে বঙ্গবন্ধুর ভূমিকা কি, তা এখন তুলে ধরার সময় এসেছে, এমন মত রাজনীতিবিদদের। যেভাবে সে আন্দোলনকে তিনি গতি দিয়েছিলেন এবং আমরা আরো বহু জায়গায় পাই কি করে তিনি সেই কারাগারে থেকেও বাইরের আন্দোলনকে পুরোপুরি নির্দেশনা দিয়েছেন এবং 21শে ফেব্রুয়ারির তারিখটিও নির্ধারণ করা, সেটিও যে তার নির্দেশেই হয়েছিল সেটিও আমরা জানি। মাতৃভাষার দাবি তুলে ধরতে পাকিস্তানের লাহোর কিংবা করাচিতে গিয়ে বঙ্গবন্ধু বারবার বলেছেন মাতৃভাষার দাবি তার প্রাণের দাবি। 1952 সালের মে মাসে করাচি এবং লাহোরে প্রেস কনফারেন্সে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন এবং বিশেষভাবে বলেন যে তোমরা 56% লোকের ভাষাকে এইরকম অবজ্ঞা করা চলবে না। বিশিষ্টজনদের অভিমত, 52 এর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান পাঠ্যপুস্তকে তুলে ধরা জরুরি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়ে চিঠি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চলতি বছরের 16 ডিসেম্বর মেট্রো রেলে যাত্রী পরিবহন হবে কি না তা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে তা করতে আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সে লক্ষ্যে জাপান থেকে আগামী 23 এপ্রিল ডিপোতে পৌঁছানোর কথা প্রথম মেট্রো রেলের। পরিকল্পনা মন্ত্রী আশা করেন গণমানুষের জন্য সহজলভ্য হবে মেট্রো রেল। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত।
এভাবেই উত্তরা থেকে মতিঝিল রুটে ছুটে চলবে দেশের প্রথম মেট্রো রেল, থামবে বিভিন্ন স্টেশনে। লাল সবুজ এমন মেট্রো রেলে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনে স্বস্তি ফেরার অপেক্ষায় ঢাকাবাসী। এখনো মেট্রো রেল চালু না হলেও কেমন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল, কিভাবে কাটতে হবে টিকিট, চড়তে হবে রেলে, তার একটা ধারণা দিতেই উত্তরার ডিপোতে এই প্রদর্শনী কেন্দ্র, যা বুধবার পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যেখানে রাখা ডেমো ট্রেনেও উঠে দেখেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। পরে ব্রিফিংয়ে প্রশ্ন ছিল, সত্যিকারের মেট্রো রেলে কবে যাতায়াত করতে পারবে রাজধানীবাসী? 23 এপ্রিল 2021 তারিখ আমাদের প্রথম মেট্রো ট্রেন সেট এখানে এসে থামবে। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি প্রথম পার্টটা যেটা, সেটা যেন আমরা আমাদের বিজয় দিবসে আমরা যেন চালু করতে পারি। ট্রায়াল লাইন কোনো দেশে 1 বছর হয়, কোনো দেশে 6 মাসে শেষ করা যায়, কোনো দেশে হয়তো 3 মাসে হয়। আমরা ট্রায়াল লাইনটা শুরু করি, ট্রায়াল লাইনটা শুরু করার পরে আমরা বলতে পারবো যে আমরা অপারেশনে যেতে পারবো কিনা। পরে ডিপোর অন্যান্য জায়গা স্থাপনা ঘুরে দেখেন পরিকল্পনা মন্ত্রী। সব শেষের গন্তব্য উত্তরা দক্ষিণ স্টেশন। কাঠামো দাঁড়িয়ে গেছে পুরো স্টেশনের, বসে গেছে রেল ট্র্যাক, বৈদ্যুতিক খুঁটি, তার। মন্ত্রী বলেন, অনেক লাভ করতে মেট্রো করছে না সরকার। এইটা দিয়ে একটু টাকা বানাবার জন্য সরকারি কোম্পানি খোলে নাই, এটা বলা উচিত। কিন্তু এইটা একটানা লস দিয়েও আমরা চলতে পারবো না। আমরা প্রার্থনা করব যাতে করে আমরা বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা এখান থেকে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আমরা ট্রেন চালু করতে পারবো। তবুও চূড়ান্ত বলতে পারছি না যে করবই। উত্তরে থেকে আগারগাঁও ভায়াডাক্টের উপর রেল ট্র্যাক বসানোর কাজ শেষের পথে। 9টি স্টেশনের মধ্যে কাঠামো দাঁড়িয়েছে মাত্র 3টি স্টেশনের। এর মধ্যেই জুলাইয়ে ট্রায়ালের টার্গেট, যে পরীক্ষামূলক রেল চালাতে হয় অন্তত 6 মাস। সব মিলিয়ে তাই 16 ডিসেম্বর মেট্রোতে যাত্রী পরিবহন বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সামনে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বাজারে খুচরা পর্যায়ে তেলের দাম লিটার প্রতি 115 টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত তেলের ক্ষেত্রে এই দাম 135 টাকা। বাজারে শৃঙ্খলা ফেরাতে এবার ভোজ্য তেলের এই দাম নির্ধারণ করে দিয়েছে দর নির্ধারণ কমিটি। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে যাতে কোনোভাবেই সংকট তৈরি না হয় সেজন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সরকার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ববাজারে দাম বেড়েছে এমন অজুহাতে নিয়ন্ত্রণহীন দেশের ভোজ্য তেলের বাজার। শুধু তাই নয়, এক বাজারে দামের ব্যবধানও চোখে পড়ার মতো। মিলগেটেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ফায়দা নিয়েছেন খুচরা ব্যবসায়ীরাও। তবে মিলগেট থেকে খুচরা কোন ধাপে কত দাম হবে তা এবার বেঁধে দিয়েছে এ সংক্রান্ত কমিটি। নির্ধারিত দর অনুযায়ী খোলা সয়াবিন মিলগেটের দাম হবে 107 টাকা, পাইকারি পর্যায়ে 110 টাকা, আর খুচরা পর্যায়ে সর্বোচ্চ 115 টাকা। এছাড়া বোতলজাত সয়াবিনের ক্ষেত্রে এ দর হবে যথাক্রমে 123, 127 ও 135 টাকা। আর পাম অয়েল তেল মিলগেটে 95, পাইকারি পর্যায়ে 98 আর খুচরা পর্যায়ে 104 টাকা। আমরা আজকে ডিক্লারেশনের পরে আমরা খুব শক্ত হাতে সেটা ধরবো যাতে এই হিসাবের বাইরে যেন কেউ কোনো অবস্থাতে সুযোগটা না নেয়। এখন থেকে প্রতি 15 দিন অন্তর এই কমিটি বসবে, ব্যবসায়ীরা, আমাদের সরকারি প্রতিনিধিরা, এবং কোথাও যদি মনে করে যদি দাম কমে যায় বাইরের, তাহলে সেটাও কনসিডারেশনে নতুন প্রাইসিং হবে। তবে ক্রেতারা কিছুটা কমে পাবেন 5 লিটার বোতল, যার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে 630 টাকা। সামনে যেহেতু রমজান মাস, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছিলাম, উনিও তার কথা বলেছেন যে দেখো কারোর সাথে কথা বলো। ব্যবসায়ীদের কথা বলেছেন যে তারা তো সবসময় তোমাকে সাপোর্ট করে, তোমার কথা তোর সাথে আলাপ করে, তো দেখো তাদের সাথে কথা বলো, জানি অনৈতিকভাবে অন্যায্যভাবে দামটা না বাড়ায় এবং সাপ্লাইটা ঠিক রাখে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে বছরের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় 25%। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চালের দাম নিয়ে স্বস্তি ফিরছে না। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের চালের কেজি প্রতি দাম 3 থেকে 4 টাকা করে বেড়ে গেছে। নিম্ন আয়ের মানুষ এতে চরম বিপাকে পড়ছেন। ব্যবসায়ীরা দাম বৃদ্ধির জন্য মিলারদের কথা বলছেন। মিলারদের অজুহাত বাজারে চালের সংকট। ফখরুল হাসান পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর চাল উৎপাদনের জেলা হিসেবেই পরিচিত। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে চালের একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে, অথচ এখানেই চালের দামে অস্থির বাজার।
এক সপ্তাহে দিনাজপুরের খুচরা বাজারে স্বর্ণা চালের দাম কেজিতে 2 টাকা, বিয়ার 28 চালের দাম কেজিতে 4 টাকা এবং মিনিকেট 3 টাকা করে বেড়ে গেছে। দামের এই ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা। কিছুদিন আগে আবার বাজার উঠছিল, আবার পড়ে যাচ্ছে, আবার বাড়তেছে। এরকম করে আমাদের সাধারণ পাবলিকের আমাদের সমস্যা। আমরা যে চাল ভালো খাতাম সেটা খেতে পারতেছি না, খুঁজে বেড়াচ্ছি কম দামের চাল। নানা অজুহাতে মিলাররা দাম বাড়াচ্ছেন, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে বলে দাবি খুচরা দোকানদারদের। দাম বাড়ার কারণে আমরাও চাল করতে পারতেছি না, দাম বেশি, বিক্রিও কমে গেছে। আগেও যেরকম প্রফিট করতাম এক বস্তা চালে, এখনো সেই রকমই প্রফিট করি, কিন্তু এখন তাদের মিলারদের দাম বেশির কারণে আমাদেরকে বেশি বেচতে হয়। বাড়তি দামের জন্য বাজারে চালের যোগানকে কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন মিল মালিকরা। আমাদের প্রত্যেকেরই ক্রয় ক্ষমতা বেড়েছে। একটা শ্রমজীবী মানুষ আগে যেখানে 200 টাকা পেত সে পাচ্ছে 400 টাকা। আমরা মনে করি এই যে বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক চিত্র অনেক দূরে এগিয়ে গিয়েছে। এসব ধানের কেজি 5 টাকা বেড়েছে, চালের কেজি 4 টাকা বেড়েছে, এটা কারো মনে কোনো ইফেক্ট পড়ে না বলে আমার ধারণা। দিনাজপুরে 14 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয় প্রতি বছর। এর মধ্যে 9 লাখ টন বিক্রি হয় রাজধানী সহ দেশের বড় বড় পাইকারি বাজারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উদ্বোধনের 27 মাস পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি নীলফামারীর চিলাহাটি ফায়ার স্টেশন। পানিতে মাত্রাতিরিক্ত আয়রন থাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে ভবন হস্তান্তর করতে পারছে না গণপূর্ত বিভাগ। এই কারণেই জনগণকে কোনো সেবা দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এতে আগুন আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানকার 30,000 পরিবার। আব্দুর রশিদ শাহর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গভীর নলকূপের পানিতে আয়রন থাকায় উদ্বোধনের 27 মাস পেরিয়ে গেলেও চালু হয়নি নীলফামারীর ডোমারের চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। এতে আগুন আতঙ্কে দিন কাটাচ্ছে এই এলাকার 30,000 পরিবার। স্থানীয়রা জানান, গেল 27 মাসে অন্তত 150 অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার উপরে। আগুনে পুড়ে মারা গেছে 2 জন। এ অবস্থায় ফায়ার স্টেশনটি দ্রুত চালুর দাবি তাদের। ফায়ার সার্ভিসের কোনো উদ্বোধন হওয়ার কোনো সম্ভাবনাই নাই দেখি না। আমরা এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের প্রাণের দাবি হচ্ছে যে এইটাকে আয়রন মুক্ত করে সেই প্রক্রিয়ায় গিয়ে অনতিবিলম্বে এই ফায়ার সার্ভিস চালু করা হোক। সংশ্লিষ্টরা জানান, মাত্রাতিরিক্ত আয়রনের বিষয়টি সমাধানে গণপূর্ত বিভাগকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা। আয়রনমুক্ত পানি নিরসনের জন্য গণপূর্তকে বারবার চিঠি দেওয়ার পরও গণপূর্ত এটা সংশোধন করেনি, যার কারণে এই স্টেশনটি অদ্যাবধি চালু করা সম্ভব হয়নি। অবশ্য এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। যশোরে বাণিজ্যিকভাবে বিদেশি সবজি ক্যাপসিকামের উৎপাদন করছে কৃষকরা। অন্যান্য সবজির চেয়ে ক্যাপসিকাম চাষে খরচ কম, লাভও কয়েক গুণ বেশি, বাজার দরও বেশ চড়া। এ কারণে এই সবজির চাষে আগ্রহী উঠছেন অনেকেই। এই সবজি চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মঞ্জুরুল ইসলাম ইন্টারনেট দেখে প্রথমে 1 বিঘা জমিতে ক্যাপসিকামের চারা রোপণ করেন। চারা রোপণের 65 দিন পর থেকেই ফুল ধরতে শুরু করে। প্রতিটি গাছেই এখন ফুল আর ফল দেখা যায়। আর কিছুদিন পরই বিক্রি করা যাবে ক্যাপসিকাম। নিমের রস বা চুন এবং তুইতে মিক্সড করে আমার এগুলো স্প্রে দিতে হয়, তাতেই অবশ্য আমার রোগবালাই আসেনি। মঞ্জুরুল ইসলামের সফলতা দেখে ক্যাপসিকাম চাষে আগ্রহী উঠেছেন অনেকেই। কৃষকরা জানান, 1 বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করতে উৎপাদন খরচ হয়েছে 1.5 থেকে 2 লাখ টাকা। যদি রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে এইসব ক্যাপসিকাম বিক্রি করে আয় হবে 5 থেকে 7 লাখ টাকা। ইউটিউব থেকে তাই চাষটা করছিলাম, তা এই চাষ মনে করেন যে খুব লাভজনক চাষ। এই ক্যাপসিকাম এই পদ্ধতিতে আগামীতে উৎপাদন করতে আমার আগ্রহ হয়েছে। বিঘা প্রতি দেখা যাচ্ছে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়। হ্যাঁ, এটা অবশ্য খুবই লাভজনক চাষ।
সংশ্লিষ্টরা বলছেন বাজার দর ভালো থাকায় ক্যাপসিকাম চাষ করে লাভবান হবেন কৃষকরা। এ কারণে এই সবজি চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা পরামর্শ দিচ্ছি যে চাষিরা হয়তো এটা দেখে এবং ইতিমধ্যে কিছু কিছু চাষি ব্যক্তি উদ্যোগ করছে অল্প পরিসরে এবং আগামীতে ক্যাপসিকামের যে চাহিদা এবং চাষ বাড়বে। যশোরের মাটি ও আবহাওয়া ক্যাপসিকাম চাষের উপযোগী বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্রান্সের সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম বিদ্বেষ এবং মুসলিমদের ওপর ক্রমবর্ধমান চাপ তীব্রতর হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মনোভাবের সমর্থনে সম্প্রতি নতুন একটি পদক্ষেপ নিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার ফ্রান্সের সংসদ ইসলাম ও মুসলিম বিরোধী একটি আইন পাশ করা হয়েছে। 347 ও 151 ভোটে পাশ হয়েছে প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি সম্পর্কিত আইনটি। চূড়ান্ত অনুমোদনের জন্য এখন বিলটি সিনেটে পাঠাতে হবে। 70 অনুচ্ছেদের আইনটি প্রয়োগ করে মসজিদ সহ সকল ধরনের ইসলামিক কেন্দ্র বন্ধ করে দিতে পারবে সরকার। সেই সাথে ম্যাক্রন প্রশাসন সকল বক্তৃতার আয়োজনও বন্ধ করতে পারবে বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার ফেসবুক ব্যবহারকারীদের সকল ধরনের খবর দেখা বা শেয়ার করার অপশনটি ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এই নিষেধাজ্ঞার ফলে টেক জায়ান্টটি বিশ্বাসযোগ্যতা হুমকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছে স্কট মরিসন প্রশাসন। সংবাদ বিজ্ঞাপন কিংবা কোনো লিঙ্ক ব্যবহার করলে সংশ্লিষ্ট সংবাদ সংস্থাকে অর্থ দিতে বাধ্য থাকবে গুগল ও ফেসবুক। অস্ট্রেলিয়ায় এমন প্রস্তাবিত আইনের প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নিল ফেসবুক কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া সরকারের এই আইনটির মাধ্যমে ইন্টারনেট কিভাবে কাজ করে তা প্রতিফলিত করে না বলেই যুক্তি দেখিয়েছে গুগল ও ফেসবুক। এর মাধ্যমে তাদের প্ল্যাটফর্মগুলোকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার বিষয়টি আসে বলেও জানিয়েছে টেক জায়ান্টগুলো। বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরের কেউ ওই প্ল্যাটফর্মটিতে কোনো অস্ট্রেলীয় সংবাদ পড়তে বা অ্যাক্সেস করতে পারছে না বলে জানা গেছে। পরমাণু চুক্তির সংশোধনী নিয়ে কোনো আলোচনায় বসবে না ইরান। মঙ্গলবার সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে মন্তব্য করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এদিকে চীনের সঙ্গে ইরান বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। ইরানকে হুমকি ধামকি বা চাপ প্রয়োগ করে কেউ কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারেনি, পারবেও না। পারস্পরিক সমঝোতা ও যৌক্তিক আলোচনার মাধ্যমে শুধুমাত্র তা করা সম্ভব। মঙ্গলবার সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমালিনের সঙ্গে ফোন আলাপে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। রুহানি বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের অবস্থান খুবই স্পষ্ট। আগে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, এরপরে তেহরান পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। সবকিছু স্বাভাবিক অবস্থায় আনতে বাইডেন সরকারের পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরমাণু সমঝোতায় সংশোধনী আনতে ফের কোনো আলোচনা অসম্ভব বলে জানান রুহানি। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের বিরোধী বলেও উল্লেখ করেন তিনি। জো বাইডেন পরমাণু চুক্তিতে আদৌ ফিরে আসবেন কিনা বা কিভাবে এই প্রত্যাবর্তন হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি সম্প্রতি চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। মার্কিন চ্যানেল ফক্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে বা আলোচনার বিষয়বস্তু জানাতে অপারগতা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আসমাতুলি, নিউজ 24। লোহিত সাগরের তীরে গড়ে উঠছে সৌদি আরবের বিলাসবহুল ফিউচার সিটি। হাজার কোটি টাকা ব্যয় নির্মাণাধীন এই সিটিতে থাকবে কৃত্রিম চাঁদ, উড়ন্ত ট্যাক্সির মতো দুর্দান্ত সব আয়োজন। কার্বন মুক্ত শহরটিতে বসবাস করতে পারবে 10 লাখেরও বেশি মানুষ। বাকিটা দেখুন আসমাতুলের ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের উত্তর পূর্বাঞ্চলে 10,230 বর্গ কিলোমিটার এলাকায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিক রাজস্বিক এই শহরটি, যেটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে $500 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। দুর্দান্ত এই ভবিষ্যৎ সিটিতে থাকবে কৃত্রিম চাঁদ, থাকবে উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থাও।
বাড়িঘর পরিষ্কারে কাজ করবে রোবট। এখানেই শেষ নয়, পুরো শহরটি হবে কার্বন মুক্ত। তাই এত এত অভাবনীয় নান্দনিক সুবিধার ভবিষ্যৎ ভাণ্ডারটিকে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে লোহিত সাগরের তীরে রাজসিকতার ছাপ রেখে চলছে শহরটি। নিয়ম নামের প্রকল্পের আওতায় নির্মাণাধীন শহরটিতে ঠাঁই হবে 10 লাখেরও বেশি মানুষের। শৈল্পিক ও আভিজাত্যের ঠাসায় শহরটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2025 সালে। আসমাতুলি, নিউজ 24। নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। আসুন, নিউজিল্যান্ড সফর সামনে রেখে শুক্রবার সকালে দল ঘোষণা করবে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশান বাসভবনে বৈঠক শেষে এমনটা জানান মেনহাজুল আবেদিন নান্নু। বিসিবির প্রধান এই নির্বাচক জানান দল এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। এদিকে বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর 3 সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে লজ্জার হারের পর বোর্ড সভাপতির টেস্ট নিয়ে পোস্টমর্টেমের ঘোষণা। এরপরই বুধবার হঠাৎ নির্বাচক ও কয়েকজন বোর্ড কর্তাদের নিয়ে বিসিবি সভাপতির নিজ বাসভবনে অনানুষ্ঠানিক বৈঠক। বিসিবির শীর্ষ কর্তাদের এই বৈঠকে নিউজিল্যান্ড সফর ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভরাডুবি নিয়েও কথা হয়। টেস্টের আগে জাতীয় লিগ বা লঙ্গার ভার্সনের প্রস্তুতিমূলক কোনো ম্যাচ কেন আয়োজন করা হয়নি সে ব্যাখ্যা বোর্ড প্রধানের কাছে তুলে ধরেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। যুক্তি দেন ক্রিকেটারদের বায়ুবাবুলে থাকার সময় বাড়বে দেখে এনসিএল আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। এতে করে টেস্ট প্রস্তুতিতে ঘাটতি তৈরি হবার বিষয়টি এক বাক্যে স্বীকার করেন সবাই। সামনে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট সূচি থাকায় দল বা ম্যানেজমেন্টে বড় কোনো পরিবর্তন না আনার ব্যাপারেও সিদ্ধান্ত হয় সভায়। এদিকে নিউজিল্যান্ড সফরের জন্য দল চূড়ান্ত বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সব নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের টিমটা আজকে দিয়ে দেওয়ার কথা ছিল, আমরা সব রেডি করে রেখেছি। তো এটা পরশুদিন সকালে দিন সবাই আমরা ছিলাম, বোর্ড ডাইরেক্টরও ছিল। তো আলোচনা হয়েছে, ভালোই আলোচনা হয়েছে। ইনশাল্লাহ সামনের সিরিজগুলো যাতে আমরা ভালো খেলতে পারি এই অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। বোর্ড সভাপতির বাসায় হঠাৎ ডাক পড়ে 3 সিনিয়র ক্রিকেটারের। তামিম, মুশফিক ও রিয়াদের সঙ্গে সে বৈঠকে 2 নির্বাচক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি কেউ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পেশাদার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে ঢাকার জয়ান্ট ক্লাবটি। এই জয়ে পয়েন্ট টেবিলে 5-এ উঠে আসলো শন লেনের শিষ্যরা। দলের 2টি গোল আসে ম্যাচের শুরু আর শেষ মুহূর্তে। ম্যাচ শুরুর মাত্র 3 মিনিটেই সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ে শন লেনের শিষ্যদের। তবে দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ সময় পর্যন্ত। অতিরিক্ত সময়ে আমির হাকিম বাপ্পির গোলে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।